শীতের শেষ রাত, গ্রামের নাম শালবন। চারদিকে কুয়াশা আর নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু শিয়ালের ডাক শোনা যায়। এই গ্রামেই থাকত রিফাত নামে এক কিশোর। সে খুব সাহসী, কিন্তু একটু কৌতূহলীও ছিল বেশি। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো এক জমিদার বাড়ি। লোকে বলত, সেখানে নাকি রাতে অদ্ভুত আলো জ্বলে, কারো হাঁটার শব্দ শোনা যায়। সবাই বাড়িটা এড়িয়ে চলত, কিন্তু রিফাতের মনে ভয় কম, কৌতূহল বেশি। সে ভাবল, একদিন গিয়ে দেখে আসবে। এক রাতে বন্ধুরা যখন তাকে চ্যালেঞ্জ দিল, সে রাজি হয়ে গেল। চাঁদের আলোয় ভেজা পথ ধরে সে একা রওনা দিল জমিদার বাড়ির দিকে। বাতাসে শুকনো পাতার শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন পেছনে পেছনে হাঁটছে। বাড়িটার দরজা আধখোলা ছিল। রিফাত ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া গায়ে লাগল। চারদিকে ধুলো, জাল আর ভাঙা আসবাব। হঠাৎ ওপরের তলা থেকে টুপটাপ শব্দ এলো। তার বুক ধরফর করতে লাগল, তবুও সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। উপরে গিয়ে সে দেখল এক ঘরের দরজা হালকা দুলছে। ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। রিফাত সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা ফাঁকা, কিন্তু মাঝখানে একটা পুরনো আয়না রাখা। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু হঠাৎ মনে হল, প্রতিবিম্বটা যেন একটু দেরিতে নড়ছে। তার কপালে ঘাম জমল। সে পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখল, তার পেছনে সাদা পোশাক পরা এক ছায়া দাঁড়িয়ে। রিফাত ঘুরে দাঁড়াল, কিন্তু কিছুই নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা কাছে চলে এসেছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। চারদিকে অন্ধকার। ঠান্ডা বাতাস কানে ফিসফিস করে বলল, কেন এলে এখানে? রিফাতের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল। পেছনে কারো দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। দরজার কাছে এসে সে হোঁচট খেল। ঠিক তখনই বাইরে থেকে আজানের শব্দ ভেসে এলো। মুহূর্তেই সব শব্দ থেমে গেল। রিফাত উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখল, বাড়িটা আগের মতোই নিস্তব্ধ। পরদিন সকালে সে আবার বন্ধুর সঙ্গে বাড়িটার সামনে গেল। অবাক হয়ে দেখল, বাড়ির দরজা শক্ত করে বন্ধ, ভেতরে যাওয়ার কোনো চিহ্ন নেই। আয়নাও নেই। রিফাত আর কখনো ওই বাড়ির কাছে যায়নি। তবে মাঝে মাঝে গভীর রাতে সে এখনও অনুভব করে, কেউ যেন আয়নার ওপাশ থেকে তাকে চুপচাপ দেখছে। তারপর থেকে শালবনের মানুষ আরও বেশি করে বিশ্বাস করতে লাগল, কিছু কিছু জায়গায় মানুষের চোখে না দেখা গল্প লুকিয়ে থাকে। গ্রামের মাঠের এক কোণে একটা পুরনো তালগাছ ছিল। সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যেত না। বলা হতো, সেখানে নাকি সাদা ছায়া ঘোরে। একদিন স্কুল থেকে ফেরার সময় সুমাইয়া আর তার ভাই শরীফ দেরি করে ফেলল। শর্টকাট ধরে তারা তালগাছের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাতাস একদম থেমে গেল। তালপাতা নড়ছে না, কিন্তু কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছে। সুমাইয়া পিছনে তাকিয়ে দেখল, দূরে সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ছে। শরীফ বলল, চল দৌড়াই। তারা দৌড়াতে শুরু করল, কিন্তু যত দৌড়ায়, মনে হয় ছায়াটা আরও কাছে আসছে। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাল। আলোয় তারা দেখল, গাছের নিচে কেউ দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, শুধু দুটো জলজলে চোখ। হঠাৎ মসজিদের মাইকে কোরআন তিলাওয়াত ভেসে এলো। মুহূর্তেই সব শান্ত। আবার তাকিয়ে দেখে, সেখানে কিছুই নেই। সেদিনের পর থেকে তারা কখনো সন্ধ্যার পর ওই পথ দিয়ে যায় না। তালগাছটা আজও নীরব দাঁড়িয়ে থাকে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী। রাত হলে নদীর দিক থেকে কান্নার শব্দ শোনা যায় বলে সবাই বলে। রাফি ছিল খুব সাহসী। এক পূর্ণিমা রাতে সে একাই নদীর ধারে গেল। চারদিকে কুয়াশা, জলের ওপর চাঁদের আলো। হঠাৎ সে শুনল মৃদু কান্না। শব্দটা জলের দিক থেকে আসছে। সে এগিয়ে গিয়ে দেখল, নদীর পাড়ে এক মেয়ে বসে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। রাফি ডাকল, তুমি কে? কোনো উত্তর নেই। মেয়েটি ধীরে ধীরে জলের দিকে হাঁটতে লাগল। রাফি কাছে যেতেই সে হঠাৎ অদৃশ্য। পেছনে থেকে ঠান্ডা বাতাস এসে কানে ফিসফিস করল, ফিরে যা। রাফি দৌড়ে বাড়ি ফিরল। এরপর থেকে পূর্ণিমার রাতে নদীর দিকে কেউ যায় না। রুবেলের বাড়ির পেছনে একটা পুরনো ঘর ছিল। সবসময় তালা মারা থাকত। বলা হতো, ঘরটা নাকি অশুভ। একদিন রুবেল দেখল, ঘরের তালা খোলা। সে কৌতূহল নিয়ে ভেতরে ঢুকল। ঘরটা ফাঁকা, শুধু কোনায় একটা কাঠের দোলনা। দোলনাটা নিজে নিজে দুলতে শুরু করল। ঘরে কোনো বাতাস নেই। রুবেলের বুক ধকধক করতে লাগল। হঠাৎ দেয়ালে ছায়া দেখা গেল, একটা ছোট্ট শিশুর মতো। কিন্তু ঘরে তো কেউ নেই। দোলনা থেমে গেল।
দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। রুবেল চিৎকার করে দরজা খুলে বাইরে এল। পেছনে তাকিয়ে দেখে ঘর আবার তালাবদ্ধ। এরপর থেকে সে কখনো ওই ঘরের কাছে যায় না। রাতে বাসস্ট্যান্ড প্রায় ফাঁকা থাকে। একদিন তানভীর দেরি করে বাড়ি ফিরছিল। হঠাৎ এক বৃদ্ধ এসে বলল, বাবা, আমাকে একটু সামনে নামিয়ে দেবে? তানভীর মোটরসাইকেলে তাকে উঠিয়ে নিল। কিছুদূর যাওয়ার পর সে অনুভব করল, পেছনে বসা মানুষটা খুব ঠান্ডা। সে কথা বলতে চাইলে কোনো উত্তর নেই। হঠাৎ তার কাঁধে বরফের মতো হাত স্পর্শ করল। ভয়ে সে পেছনে তাকাল, কিন্তু কেউ নেই। মোটরসাইকেল থামিয়ে দেখে রাস্তা ফাঁকা। বাড়ি ফিরে সে শুনল, ওই রাস্তার পাশে এক বৃদ্ধ নাকি বহু বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল। তানভীর এরপর থেকে রাতে একা আর কাউকে ওঠায় না। মিতুর নতুন বাড়ির ঘরে একটা বড় আয়না ছিল। প্রথম রাতে সে লক্ষ্য করল, আয়নায় তার ঘরটা একটু অন্যরকম দেখাচ্ছে। সে হাত নাড়ল, কিন্তু প্রতিবিম্বটা 1 সেকেন্ড পরে নাড়ল। মিতু ভেবেছিল চোখের ভুল। পরের রাতে সে দেখল, আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কালো ছায়া, স্থির। সে দ্রুত ঘুরে দাঁড়াল, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা হাসছে। হঠাৎ আয়নায় ফাটল ধরল, বাতি নিভে গেল। পরদিন সকালে আয়নাটা একদম ঠিকঠাক, কোনো ফাটল নেই। কিন্তু মিতু আজও ঘরে ঢুকলে প্রথমে আয়নার দিকে তাকাতে ভয় পায়। গ্রামের শেষ প্রান্তে একটা ঘন বাসবন ছিল। দুপুরেও সেখানে অন্ধকার লাগে। লোকজন বলতো, রাতে নাকি বাসের ভেতর থেকে ফিসফিস আওয়াজ আসে। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে নাহিদ শর্টকাট ধরে ওই বাসবনের ভেতর ঢুকে পড়ল। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু একটু এগোতেই সে শুনল, কেউ যেন ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে। নাহিদ, নাহিদ। সে চারদিকে তাকাল, কেউ নেই, বাতাস নেই, তবু বাঁশগুলো কাঁপছে। হঠাৎ সামনে একটা ছায়া দেখা গেল। লম্বা, চিকন, মুখ বোঝা যায় না। নাহিদ দৌড়াতে শুরু করল, কিন্তু মনে হলো পথ যেন শেষ হচ্ছে না। ঠিক তখনই দূরে গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে উঠল। মুহূর্তেই সব শব্দ থেমে গেল। নাহিদ বাইরে বেরিয়ে এসে দেখল, বাসবন একদম শান্ত। কিন্তু সেই ফিসফিস আওয়াজ আজও মাঝে মাঝে তার কানে বাজে। গ্রামের পুরনো কবরস্থানটা সবাই এড়িয়ে চলত। বলা হতো, গভীর রাতে সেখানে নাকি নীল আলো জ্বলে। রাতের পড়া শেষ করে আরমান বাড়ি ফিরছিল। শর্টকাট পথে কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। হঠাৎ সে দেখল, একটা কবরের ওপর মৃদু নীল আলো জ্বলছে। কৌতূহল তাকে কাছে টেনে নিল। যত এগোয়, আলোটা তত উজ্জ্বল হয়। হঠাৎ সে শুনল পেছনে মাটির খসখস শব্দ। ঘুরে তাকাতেই দেখল, অন্য কবরগুলোর মাটিও যেন নড়ছে। তার বুক ধড়ফড় করতে লাগল। সে দৌড়ে বেরিয়ে এল। বাইরে এসে পেছনে তাকাল, কোনো আলো নেই, সব অন্ধকার। পরদিন সকালে সে বন্ধুদের নিয়ে গেল, কিন্তু সেখানে কোনো কবরেই নতুন মাটির চিহ্ন নেই। যেন কিছুই ঘটেনি। রিমির দাদুর পুরনো একটা রেডিও ছিল। বহু বছর ধরে সেটা নষ্ট, কেউ চালায় না। এক রাতে হঠাৎ রেডিওটা নিজে নিজে চালু হয়ে গেল। ভেতর থেকে ভেসে এলো ফিসফিস কণ্ঠস্বর। স্পষ্ট শোনা গেল, শুনতে পাচ্ছ? রিমি ভয় পেয়ে মাকে ডাকল। মা এসে দেখলেন, রেডিও বন্ধ, কোনো শব্দ নেই। পরের রাতেও একই ঘটনা। এবার কণ্ঠস্বর বলল, আমি এখানেই আছি। রিমি সাহস করে রেডিওর কাছে গেল। হঠাৎ শব্দ থেমে গেল, কিন্তু দেয়ালে একটা ছায়া নড়ছে। পরদিন রেডিওটা ঘর থেকে সরিয়ে ফেলা হলো। তবু মাঝে মাঝে গভীর রাতে ঘরের ভেতর হালকা শব্দ শোনা যায়, যেন কেউ পুরনো গান চালাতে চাইছে। গ্রামের প্রাথমিক স্কুলটা রাতে একদম ফাঁকা থাকে। একদিন পরীক্ষার খাতা আনতে গিয়ে শিক্ষক সাহেবের ছেলে সোহেল বাবার সঙ্গে স্কুলে গেল। বাবা অফিস রুমে ব্যস্ত, সোহেল একা ক্লাসরুমে ঢুকল। হঠাৎ সে শুনল, কেউ যেন ব্ল্যাকবোর্ডে লিখছে। চক ঘষার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু বোর্ডের সামনে কেউ নেই। ধীরে ধীরে বোর্ডে শব্দ ভেসে উঠল, চলে যাও। সোহেল চিৎকার করে বাবার কাছে দৌড়ে গেল। দুজন মিলে এসে দেখল, বোর্ড একদম ফাঁকা। এরপর থেকে রাতের স্কুলে আর কেউ একা ঢোকে না। মেহজাবিন নতুন ঘরে উঠেছে। ঘরের জানালাটা ঠিক পাশের পরিত্যক্ত বাড়ির দিকে খোলে। প্রথম রাতে সে দেখল, ওই বাড়ির জানালায় কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। অন্ধকারে শুধু সাদা মুখটা বোঝা যায়। সে ভাবল, হয়তো ভুল দেখছে। কিন্তু পরের রাতেও একই দৃশ্য। তৃতীয় রাতে সে সাহস করে হাত নাড়ল। ওপাশের ছাটাও হাত নাড়ল, কিন্তু একটু দেরিতে। হঠাৎ বাতাসে জানালা ধপ করে বন্ধ হয়ে গেল।
বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে সে অনুভব করল কেউ যেন তার ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে। সকালে উঠে সে জানালার ওপারে তাকাল। পরিত্যক্ত বাড়িটার জানালায় কাঠের তক্তা লাগানো, বহুদিন ধরে খোলা হয়নি। তবু রাতে মাঝে মাঝে সে অনুভব করে জানালার ওপাশ থেকে কেউ চুপচাপ তাকিয়ে আছে। শীতের শুরু। নদীর ধারে ছোট্ট গ্রাম কাশীপুরে তখন নীল কুয়াশা নামে বিকেলের পর থেকেই। মাঠের ধান কাটা শেষ, খড়ের গাদা উঠেছে উঠোনে উঠোনে। সন্ধ্যার আজান ভেসে গেলে গ্রামটা দ্রুত নিস্তব্ধ হয়ে যায়। শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মাঝে শিয়ালের চিৎকার শোনা যায়। এই গ্রামেই থাকত নবম শ্রেণীর ছাত্র আদনান। সে গল্পের বই পড়তে ভালোবাসত, বিশেষ করে রহস্য আর ভূতের গল্প। গ্রামের বয়স্করা যখন চায়ের দোকানে বসে পুরনো দিনের অদ্ভুত কাহিনী বলত, আদনান চুপচাপ পাশে বসে সব শুনত। গ্রামের এক কোণে নদীর বাঁকের পাশে ছিল একটি পুরনো দোতলা বাড়ি। সবাই একে ডাকত নীল কুয়াশার বাড়ি, কারণ কুয়াশা নামলে বাড়িটা নীলচে আলোয় ঢাকা পড়ে থাকে বলে অনেকে দেখেছে। বহু বছর আগে নাকি সেখানে এক জমিদার পরিবার থাকত। হঠাৎ এক রাতে আগুন লাগে, তারপর থেকে বাড়িটা পরিত্যক্ত। লোকমুখে শোনা যায় গভীর রাতে বাড়ির ভেতর আলো জ্বলে। কেউ কেউ বলেছে জানালার ফাঁক দিয়ে সাদা পোশাক পরা এক ছায়া বাইরে তাকিয়ে থাকে। আদনানের কৌতূহল চেপে রাখা গেল না। সে ঠিক করল একদিন নিজেই দেখে আসবে। এক শীতের সন্ধ্যায়, যখন আকাশে আধখানা চাঁদ উঠেছে, আদনান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মাকে বলেছিল বন্ধু রাকিবের বাড়িতে পড়তে যাচ্ছে, কিন্তু সে সরাসরি নদীর দিকেই হাঁটল। পথে কুয়াশা ঘন হয়ে আসছিল। নদীর জল নিঃশব্দে বইছে। দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, ভাঙা বারান্দা, কাত হয়ে থাকা দরজা, আর কালো হয়ে যাওয়া দেয়াল। দরজাটা আশ্চর্যভাবে আধখোলা। ঠান্ডা বাতাস ভেতর থেকে বেরিয়ে এসে তার গায়ে লাগল। সে একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ল। ভেতরে পা রাখতেই মনে হল শব্দ যেন গিলে ফেলছে দেয়ালগুলো। তার নিজের পায়ের শব্দও কেমন মৃদু হয়ে যাচ্ছে। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে পোড়া দাগ। হঠাৎ ওপরতলা থেকে টুপটাপ শব্দ এল, যেন কেউ হাঁটছে। আদনানের বুক ধকধক করতে লাগল, কিন্তু সে নিজেকে সামলে সিঁড়ির দিকে এগোল। সিঁড়ির কাঠগুলো পচে গেছে, পা রাখতেই করমর শব্দ হল। ওপরের ঘরগুলো অন্ধকার, শুধু এক কোণার ঘর থেকে হালকা নীলচে আলো বেরোচ্ছে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখল ঘর একদম ফাঁকা, কিন্তু মাঝখানে একটা পুরনো টেবিল, তার ওপর একটা কাচের লণ্ঠন। লণ্ঠন থেকে নীল আলো বেরোচ্ছে। সে অবাক হয়ে কাছে গেল। লণ্ঠনটা ছুতেই হঠাৎ বাতাস ঘুরে উঠল। দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। ঘরের কোণায় হালকা ছায়া নড়ল। আদনান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে ছায়াটা আকার নিতে লাগল। সাদা পোশাক, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। মেয়েটি যেন ভেসে তার সামনে এসে দাঁড়াল, কিন্তু তার চোখে ভয়ঙ্কর রাগ নেই, বরং অদ্ভুত বিষণ্ণতা। মৃদু কণ্ঠে সে বলল, কেন এলে? আদনানের গলা শুকিয়ে গেল, তবু সে বলল, আমি জানতে চেয়েছিলাম এখানে কি আছে। ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জানালার দিকে ইশারা করল। জানালার বাইরে নদীর ওপর ঘন কুয়াশা। আমার অপেক্ষা শেষ হয়নি, সে বলল। হঠাৎ ঘরটা কেঁপে উঠল। আদনান দেখতে পেল চারপাশ বদলে যাচ্ছে। ভাঙা দেয়ালগুলো ঠিক হয়ে যাচ্ছে। ঘর আলোয় ভরে উঠল, যেন বহু বছর আগের দৃশ্য। সে দেখল একই ঘরে মানুষজন ছুটোছুটি করছে। আগুন লেগেছে। এক কিশোরী জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। কেউ তাকে ডাকছে, কিন্তু ধোঁয়ার মধ্যে সে আটকে পড়েছে। আদনান বুঝল এটাই সেই মেয়েটি। হঠাৎ দৃশ্য মিলিয়ে গেল। আবার অন্ধকার ঘর। মেয়েটি ধীরে বলল, আমি বেরোতে পারিনি, কেউ আমার কথা জানেনি। আদনান সাহস করে বলল, আমি জানাব। ছায়াটা যেন হালকা হাসল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। লণ্ঠনের আলো নিভে গেল, দরজা খুলে গেল। আদনান দ্রুত নিচে নেমে বাড়ি থেকে বেরিয়ে এল। বাইরে এসে সে গভীর শ্বাস নিল। আকাশে ভোরের আভা ফুটছে। পরদিন সে গ্রামের প্রবীণদের কাছে আগুনের ঘটনার কথা জানতে চাইল। তারা বলল, সত্যিই এক কিশোরী নিখোঁজ হয়েছিল, তার দেহ আর পাওয়া যায়নি। আদনান সব ঘটনা খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু গ্রামের কয়েকজন মিলে বাড়িটাই গেল। ওপরের ঘরে গিয়ে তারা মেঝের এক কোণায় পোড়া কাঠের নিচে মানুষের হাড়ের অবশিষ্টাংশ খুঁজে পেল। গ্রামের মানুষ সম্মানের সঙ্গে সেই অবশিষ্টাংশ দাফন করল।
সেদিনের পর থেকে নীল কুয়াশার বাড়িতে আর আলো জ্বলে না, কেউ কোনো ছায়াও দেখে না। তবে আদনান মাঝে মাঝে নদীর ধারে দাঁড়ালে অনুভব করে, হালকা বাতাস যেন কানে ফিসফিস করে বলে, ধন্যবাদ। গ্রাম কাশীপুর আবার শান্ত হয়েছে। কিন্তু সেই বাড়ির দিকে তাকালে আদনানের মনে হয়, কিছু গল্প কেবল ভয়ের নয়, কিছু গল্প মুক্তিরও। আর নীল কুয়াশা নামলে আজও বাড়িটা রহস্যময় দেখায়, কিন্তু আর কোনো অশরীরী ছায়া জানালায় দাঁড়িয়ে থাকে না।